শিক্ষার্থী বন্ধু, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে আমি নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে পাঠদান করব। আজকে তোমাদের পাঠদানের বিষয় হচ্ছে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান চতুর্দশ অধ্যায় নিয়ে আজকে আমি আলাপ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম অনলাইন ক্লাসের পক্ষ থেকে সবাইকে সুস্বাগতম। আর চলো আজকে আমরা চলে যাই, পাঠদানে চলে যাই। দেখো, আজকে আমরা যে ক্লাসটি আলাপ করব সেটা হচ্ছে কি জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান। তাহলে আমরা প্রথমে দেখব এই যে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞানের আমি তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ এই আমাদের হোয়াইট বোর্ডে একটা প্রবাহ চিত্র আমি আঁকলাম। এই বিষয়ে আমরা একটু আমাদের জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞানে কতটুকু গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। আমাদের জীবন বাঁচাতে যখন মানুষ মরণ সন্ধিক্ষণে চলে যায় তখন আমাদের কি কি কারণে আমরা হয়তো সেই মৃত্যুর সন্ধিক্ষণ থেকে আমরা বেঁচে আসি। আজকে সে বিষয় নিয়ে আমরা একটু আলাপ করব। তাহলে দেখো শিক্ষার্থী বন্ধু, প্রথমে হচ্ছে কি জীব পদার্থবিজ্ঞান। তাহলে আমরা প্রথমে দেখতেছি কি জীব পদার্থবিজ্ঞান। তাহলে জীব পদার্থবিজ্ঞান থেকে আমরা যদি একটু চিন্তা করি যে জীব পদার্থবিজ্ঞান, দেখো শিক্ষার্থী বন্ধু, জীব পদার্থবিজ্ঞান। তাহলে জীব পদার্থবিজ্ঞানটা কি? তারপর এখান থেকে আমরা চিন্তা করতেছি কি যে আমরা যে দেখা যাচ্ছে আমরা জীববিজ্ঞান জীব বৈচিত্র্যে জীব জগতের বৈচিত্র্য এবং তাদের জীবন ধারণের প্রক্রিয়া বোঝানোর চেষ্টা করা হয়। এটা দেখা যাচ্ছে জীব পদার্থবিজ্ঞান। জীব মানে আমরা বুঝি যাদের প্রাণ আছে তাদেরকে আমরা বলি কি জীব। আর পদার্থ মানে কি যার ওজন আয়োজন স্থান দরকার বলপেক্ষে বাতাস সেটাকে আমরা বলি কি পদার্থ। দেখো দুইটা জিনিস কিন্তু একটা এখানে যৌথ হয়েছে। তাহলে আমরা যদি এখানে বুঝি যে বিজ্ঞান অগ্রগতির সাথে দেখা আমরা দেখতে পাচ্ছি কি যে জীব বিজ্ঞান জীব জগতের বৈচিত্র্য এবং তাদের জীবন ধারণের প্রক্রিয়া বোঝার চেষ্টা করা হয়। এখন দেখা যায় কিন্তু বিজ্ঞানের অগ্রগতির সাথে সাথে এইটা তার বিভিন্ন শাখার উপর যে পদার্থবিজ্ঞান এবং জীববিজ্ঞানের মাঝে একটা আমরা দেখতে পাচ্ছি যোগসূত্র গঠন করা। অর্থাৎ এই যে আমাদের বিজ্ঞানের অগ্রগতির যাত্রার সাথে সাথে এই আমাদের জীব এবং পদার্থবিজ্ঞান দুইটি জিনিস ওতপ্রোতভাবে যৌথ আপনার যোগসূত্র স্থাপন করতে, এই জন্য এর নাম দেওয়া হচ্ছে কি জীব পদার্থ বিজ্ঞান। এখন আমরা দেখতে পাচ্ছি কি জীব পদার্থ বিজ্ঞানকে চারটি অংশ ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কি এটা জীব পদার্থ বিজ্ঞানের ভিত্তি, আরটা হচ্ছে কি মানব দেহ যন্ত্র, রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, জগদীশ চন্দ্র বসুর অবদান। আমরা এখন দেখতে পাচ্ছি কি দেখো যে জীব পদার্থ বিজ্ঞানের ভিত্তি। তাহলে এটা হচ্ছে কি জীব পদার্থ বিজ্ঞানের ভিত্তি, এটা হচ্ছে কি মানব দেহ যন্ত্র এবং রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, এরপর হচ্ছে জগদীশ চন্দ্র বসুর অবদান। অর্থাৎ এটা জীব পদার্থ বিজ্ঞানের আমরা চারটি পার্টে ভাগ করা হচ্ছে। তাহলে জীব পদার্থ বিজ্ঞানের ভিত্তি মানব দেহের যন্ত্র, আর একটা হচ্ছে কি রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, জগদীশ চন্দ্র বসুর অবদান। তার প্রিয় শিক্ষিত বন্ধু, তোমরা নিশ্চয় দেখতে পাচ্ছ মানুষ যখন মৃত্যুর সন্ধিক্ষণে চলে যায়, যখন আমাদের যে মানব দেহের বিভিন্ন ধরনের এই যে রোগ সৃষ্টি হয়, এই রোগ নির্ণয়ের জন্য বর্তমান আধুনিক পদার্থ বিজ্ঞানে কিন্তু যথেষ্ট উন্নতপাতি যন্ত্রপাতি কি করা হয়েছে, আবিষ্কার করা হয়েছে। এবং ওইটার আবিষ্কারের ফলে মানুষের অভ্যন্তরের ভিতর যেই রোগ সহজভাবে আমরা সঠিক পদ্ধতিতে এটা নির্ণয় করা সম্ভব এবং যথোপযুক্ত চিকিৎসা ব্যবস্থা নেওয়া হয়, ফলে মানুষ মৃত্যুর হাত থেকে অনেক সময় আমরা কি আসি ফিরিয়ে আসি। তাহলে প্রিয় শিক্ষিত আমরা দেখি রোগ নির্ণয়ের যন্ত্রপাতির মধ্যে কি কি জিনিসগুলো আছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তোমরা একটা দেখো রোগ নির্ণয়ের যন্ত্রপাতির মধ্যে আমরা দেখতে পাচ্ছি কি তোমরা নিশ্চয় জানো এই যে এক্স রে। এক্স রে জিনিসটা দেখা যায় আমরা সহজে আমরা সবাই জানি। এবং এক্স রে জিনিসটা কি একটা রশ্মি যে ব্যবহারের মাধ্যমে মানুষের শরীরের ভিতরে অভ্যন্তরিক যে জিনিসগুলো নির্ণয় করা হয় সেটা আমরা এক্স রে হিসেবে ট্রিট করা হয়। এই যে এক্স রে, তারপর একটা আল্ট্রাসোনোগ্রাফি, তারপর হচ্ছে আমাদের সিটি স্ক্যান যেটা মাথার মধ্যে করা হয়, সিটি স্ক্যান, আল্ট্রাসোনোগ্রাফি যেটা শরীরের অভ্যন্তরে একটা নলের মাধ্যমে শরীরের অভ্যন্তরের মধ্যে ভিতর কি আছে অভ্যন্তরের বিষয়গুলো সহজে জানার জন্য, সঠিক পদ্ধতি রোগ নির্ণয়ের তথ্য নির্ণয় করার জন্য জানার জন্য এই আল্ট্রাসোনোগ্রাফি করা হয়। এরপর হচ্ছে সিটি স্ক্যান, যখন মানুষের মাথার ভিতরের মধ্যে দেখা যাচ্ছে কি মাথায় যখন কোনো আঘাতপ্রাপ্ত হয়, যখন এটা সঠিকভাবে দেখার জন্য সিটি স্ক্যানটা করা হয়। যেটা সিটি স্ক্যান করলেই এই যে সহজেই
তার মাথার অভ্যন্তরে যে নার্ভগুলো আছে, নার্ভগুলো সম্পর্কে তাই কোনো সমস্যা আছে কিনা সেটা সঠিকভাবে তথ্য নির্ণয় করা যায়। এরপর হচ্ছে এমআরআই। হ্যাঁ, এমআরআই হচ্ছে এটা অত্যন্ত একটা ব্যয়বহুল। দেখা যায় খুব এই যে আমাদের বাংলাদেশে এমআরআই কিন্তু এত এমআরআই যেটা আছে সেটা আমাদের সম্পূর্ণ মাথার অভ্যন্তরের ভিতরে হ্যাঁ কি আছে কমপ্লিট এই জিনিসটা জানার জন্য এমআরআই করা হয়। এরপর হচ্ছে কি ইসিজি। আমরা এগুলো হচ্ছে সবগুলো রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, সবগুলো হচ্ছে সবগুলো যন্ত্রপাতি। ইসিজি অর্থাৎ যখন মানুষের এই যে হাড়ের মধ্যে যদি দেখা যাচ্ছে কোনো সমস্যা হচ্ছে কিনা, হাড়ের মধ্যে যখন আমাদের যে রোগগুলো আছে অর্থাৎ রক্ত সঞ্চালনের যে পথগুলো আছে, রক্ত সঞ্চালনের ক্ষেত্রে কোনো ক্ষেত্রে বাধার সৃষ্টি হয়েছে কিনা সেটা দেখা যাচ্ছে কোনো জায়গায় যদি বাধাপ্রাপ্ত হয়, অর্থাৎ দেখা যাচ্ছে মনে হয় হার্টের আন্দাজ বলে হার্টের সমস্যা, হ্যাঁ হার্টের কোনো জায়গায় সমস্যা হচ্ছে কোনো জায়গায় ব্লক হচ্ছে কিনা সেটা নির্ণয় করার জন্য ইসিজি করা হয়। ইসিজির মাধ্যমে হ্যাঁ একটা মেশিনের মাধ্যমে আমরা একটা গ্রাফের মাধ্যমে তথ্যগুলো দেওয়া যায়। এই যে ইসিজির মাধ্যমে সে হার্টের সমস্যাগুলো ব্যাপারে সঠিক তথ্য জানা যায়। এরপর আছে আমাদের এন্ডোস্কোপি। হ্যাঁ, এরপর আমরা দেখতে পাচ্ছি কি এন্ডোস্কোপি তোমরা দেখো এগুলো সবগুলো হচ্ছে কি আমাদের মানব দেহের শরীরে যখন বিভিন্ন ধরনের নতুন রোগ যখন কি হয়, মানুষের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে, এগুলো দেখাচ্ছে নির্ণয় করার জন্য, হ্যাঁ সহজভাবে নির্ণয় করার জন্য, সঠিকভাবে ব্যবস্থাপত্র দেওয়ার জন্য, চিকিৎসা ক্ষেত্রে মানুষকে সহজে বাঁচার জন্য এই জিনিসগুলো আবিষ্কার। বর্তমানে তোমরা দেখতে পাচ্ছ এই তো বর্তমানে যে করোনা বিশ্বব্যাপী একটা মহামারী আকার ধারণ করছে, লাখ লাখ মানুষ মারা গেছে, এখনো পর্যন্ত সঠিক কোনো নির্ণয় করা এখনো সম্ভব হয়নি। হ্যাঁ, তাহলে এখন আমরা এইভাবে এক একটা জিনিস এক ভাবে এক একজন বিজ্ঞানী এই যে আমাদের নির্ণয়ের জন্য, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, এন্ডোস্কোপি। এরপর আমরা যাচ্ছি কি ইটিটি। তাহলে এই যে এতগুলো জিনিসগুলো আমরা দেখতে পাচ্ছি সবগুলো হচ্ছে কি মানুষের আভ্যন্তরের ভিতরে যে রোগগুলো সৃষ্টি হয় ওইগুলো নির্ণয়ের জন্য এইসব যন্ত্রপাতিগুলো কি করা হয় আবিষ্কার হয়। তারপর হচ্ছে কি অ্যাঞ্জিওগ্রাফি, তারপর হচ্ছে রেডিওথেরাপি, তারপর হচ্ছে আইসোটোপ। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে এক্স-রে, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, তারপর ইসিজি, এন্ডোস্কোপি, ইটিটি, অ্যাঞ্জিওগ্রাফি, রেডিওথেরাপি, আইসোটোপ। এরপরে শিক্ষার্থীবৃন্দ আমরা দেখতে পাচ্ছি কি এই যে জগদীশ চন্দ্র বসুর অবদান কি আমরা দেখতে পাচ্ছি। জগদীশ চন্দ্র বসুর অবদান চারটি আমরা জিনিস দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কি মাইক্রোওয়েভ, একটা হচ্ছে তারপরে ক্রাইস্টোগ্রাফ, বসু বিজ্ঞান মন্দির, অব্যক্ত রচনাবলী। এগুলো হচ্ছে জগদীশ চন্দ্র বসুর অবদান। আর এগুলো হচ্ছে কি আমরা যে 10টা দেখতে পারলাম এগুলো হচ্ছে রোগ নির্ণয়ের যন্ত্রপাতি। অর্থাৎ মানুষের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ এই যে মানুষের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি হচ্ছে, হ্যাঁ এই যে এইগুলো নির্ণয় করার জন্য কিছু মাথায় হচ্ছে, কিছু অস্থির মধ্যে হচ্ছে, কিছু শরীরের মধ্যে হচ্ছে, কিছু হার্টের মধ্যে হচ্ছে, কিছু ব্লাডের মধ্যে হচ্ছে, হ্যাঁ এই সবগুলো নির্ণয় করার জন্য ডাক্তাররা কি করে সঠিকভাবে এক একটা পরীক্ষার মাধ্যমে সঠিক তথ্যগুলো কি রোগগুলো কি করে নির্ণয় করে। এরপর আমরা দেখছি জগদীশ চন্দ্র বসু যে যিনি আছে তিনি 4টি ভাগে। তারপর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি মাইক্রোওয়েভ, ক্রাইস্টোগ্রাফ, বসু বিজ্ঞান মন্দির, অব্যক্ত রচনাবলী। এরপরে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এই যে ইটিডি যেটা আছে সেটাকে দুই ভাগে দেখতে পাচ্ছি আমরা। একটা হচ্ছে এক্সারসাইজ, একটা হচ্ছে ইসিজি। একটা হচ্ছে কি এক্সারসাইজ, একটা হচ্ছে কি ইসিজি। এরপর অ্যাঞ্জিওগ্রাফি যেটা আমরা দেখলাম সেটা কি দুই ভাগে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম, একটা হচ্ছে অ্যাঞ্জিওপ্লাস্টি। তাহলে এটা হচ্ছে অ্যাঞ্জিওগ্রাম থেকে। এরপরে রেডিওথেরাপি যেটা আছে, রেডিওথেরাপি থেকে আমরা দেখতে পাচ্ছি বাহ্যিক রেডিওথেরাপি, এরপর হচ্ছে কি ব্র্যাকিথেরাপি। হ্যাঁ, এইগুলো হচ্ছে রেডিওথেরাপির অংশ, যে বাহ্যিক থেরাপি আরটা হচ্ছে কি ব্র্যাকিথেরাপি। আর অ্যাঞ্জিওগ্রাফি হচ্ছে কি অ্যাঞ্জিওগ্রাম এবং অ্যাঞ্জিওপ্লাস্টি। এরপর আমরা দেখতে পাচ্ছি আইসোটোপ দুই ধরনের আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে তেজস্ক্রিয় আইসোটোপ, হ্যাঁ এটা হচ্ছে কি আইসোটোপ থেকে আমরা দেখতে পাচ্ছি কি তেজস্ক্রিয় আইসোটোপ। তাহলে এই যে প্রিয় শিক্ষার্থী আমরা দেখতে পাচ্ছি এই যে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞান, এই জীবন বাঁচাতে অর্থাৎ জীব পদার্থবিজ্ঞান থেকে জীব পদার্থ বিজ্ঞান হচ্ছে কি আমরা যে জীব এবং পদার্থ বিজ্ঞানের মধ্যে একটি যোগসূত্র স্থাপন করা হয়েছে। এই যে জীবর সাথে একটা পদার্থের সাথে একটা কি করা হচ্ছে সমন্বয় করা হচ্ছে, যোগসূত্র স্থাপন করা হচ্ছে, যার মানে
এটার নাম দিয়ে হচ্ছে কি জীব ও পদার্থ বিজ্ঞান। এরপর আমরা দেখতে পাচ্ছি জীব পদার্থ বিজ্ঞানের ক্ষেত্রে চারটি জিনিসকে এখানে স্থাপন করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি একটা হচ্ছে কি জীব পদার্থ বিজ্ঞানের ভিত্তি, মানব দেহের যন্ত্র, তার রোগ নির্ণয়ের যন্ত্রপাতি, জগদীশ চন্দ্র বসু অবদান। আমরা দেখছি রোগ নির্ণয়ের ক্ষেত্রে তোমরা দেখবা আমরা যে প্রত্যেক মানুষের জীবনের মধ্যে কিছু না কিছু অসুখ হচ্ছে, এগুলোকে সঠিক নির্ণয় দেওয়ার জন্য আমরা যখন ডাক্তারের শরণাপন্ন হই, ডাক্তাররা দেখা যায় বিভিন্ন ধরনের পরীক্ষা নির্ণয় আমাদের দিয়ে থাকে। সেটা আমরা বিভিন্ন এই ডায়াগনোস সেন্টারের মধ্যে আমরা কি করে থাকি পরীক্ষাগুলো দেখে। তোমরা যদি দেখবে ডায়াগনোস সেন্টার যদি তোমরা যেখানে দাও, এই জিনিসগুলো অবশ্যই ওখানে দেখতে পাবে, যেমন এক্সরে, আল্ট্রাসোনোগ্রাফি, সিটি স্ক্যান, এমআরআই, ইসিজি, এন্ডোস্কোপি, ইটিটি, এনজিওগ্রাফি, রেডিওথেরাপি, আইসোটোপ। হ্যাঁ, এই জিনিসগুলো তোমরা দেখাও ডায়াগনোস সেন্টারের মধ্যে, ওইগুলো দেখা যায় কাজের মধ্যে দেখা থাকে। এই জিনিসগুলো দেখায় তখন দেখা যায় যার যার সমস্যার ক্ষেত্রে চিহ্নিত করে এই জিনিসগুলো করে থাকে। তাহলে এই যে এরপরে জগদীশ চন্দ্র বসুর অবদান আমরা দেখতে পেলাম, মাইক্রোওয়েভ, তারপরে ক্রাইস্টোগ্রাফ, বসু বিজ্ঞান মন্দির, অব্যক্ত রচনাবলী। এরপরে ইটিডি যেটা আছে, ইটিডিকে দুইভাবে দেখতে পাচ্ছি, এক্সারসাইজ, তারপর হচ্ছে ইসিজি। হ্যাঁ, এরপরে আমরা যে এনজিওগ্রাফিতে আমরা দেখতে পাচ্ছি এনজিওগ্রাফ, এনজিওপ্লাস্টি। এরপরে রেডিওথেরাপিতে আমরা দেখতে বাহ্যিক রেডিওথেরাপি এবং ব্যাকিওথেরাপি। এরপর আমরা টেস্টিস্কিউলাইটসিটো। প্রিয় শিক্ষিত বিন্দু, তাইলে আমরা এই জিনিসগুলো একটু দেখলাম, এই যে জীবন বাঁচাতে পদার্থ বিজ্ঞানের যে অংশগুলো, সেই আমাদের রোগ নির্ণয়ের ক্ষেত্রে কী কী জিনিস আছে সেটা আমরা দেখতে পেলাম। এরপরে আমরা একটু জিনিসে যাচ্ছি, আমরা এই যে ইটিটি জিনিসগুলো একটা আমরা জিনিসটা একটু দেখি। ইটিটি কি? ইটিটি হচ্ছে, তোমরা দেখো, আমরা যদি একটু দেখি, অর্থাৎ দেখা যাচ্ছে কি ইটিডি যেটা আমরা প্রবাচিত্রের মধ্যে দেখতে পাচ্ছিলাম, আমরা ইটিডি নিয়ে একটু ইয়ে করি। ইটিডি হচ্ছে কি এক্সারসাইজ টলারেন্স টেস্ট, বা সংক্ষেপে বলা হচ্ছে কি ইটিটি। অর্থাৎ এই টেস্টটা হচ্ছে কি যখন কোনো ব্যক্তি এক্সারসাইজ করার সময় যে ইসিজি করা হয়, যখন এক্সারসাইজ করার সময় যে ইসিজি করা হয় সেটা হচ্ছে কি ইটিটি। এখন আমরা এই যে একটা জিনিস আমরা দেখি, আরেকটা আমার এমআরআই, এই জিনিসটা একটু দেখি। এমআরআই হ্যাঁ, এই জিনিসটা আমরা একটু দেখি। সেটা হচ্ছে কি ম্যাগনেটিক প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে আমরা দেখছি কি জগদীশ চন্দ্র বসু ছিলেন একজন পদার্থবিজ্ঞানী, সাথে একজন জীববিজ্ঞানী ছিলেন। তা আমরা দেখি সে 1858 সালে 30 নভেম্বর ময়মনসিংহ জেলায় সে কি করছিল, জন্মগ্রহণ করছিল। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি কি আমাদের এই উপমহাদেশে তিনি ছিলেন প্রথম আন্তর্জাতিক স্বীকৃত একজন পদার্থবিজ্ঞানী। তার জগদীশ চন্দ্র বসু পূর্বপুরুষেরা থাকতো যে ঢাকা জেলায় বিক্রমপুরের রাডিও গ্রামে, তার পূর্বপুরুষেরা এখানে থাকতো। সে 1858 সালে 30 নভেম্বর ময়মনসিংহ জেলায় কি করছিল, জন্মগ্রহণ করছিল। তার বাবা ভগবান চন্দ্র বসু ফরিদপুর জেলায় একজন ডেপুটি ম্যাজিস্ট্রেট ছিলেন। তার বাবার নাম কি, জগদীশ চন্দ্র ভগবান বসু। পিতার নাম ছিল কি, ভগবান চন্দ্র বসু। এটা হচ্ছে আমাদের জগদীশ চন্দ্র বসুর
বাবার নাম ছিল কি? ভগবান চন্দ্র বসু। তিনি ফরিদপুর জেলার ডেপুটি কি ছিলেন? ম্যাজিস্ট্রেট ছিলেন। তার লেখাপড়া এখন শুরু হয় ফরিদপুরে গ্রামীণ বিদ্যালয়ে, পরে সে কলকাতা হেয়ার স্কুল এবং সেন্ট জেভিয়ার স্কুলে তিনি কি করছিলেন? পড়াশোনা করছিলেন। 1880 সালে বিএ পাস করার পর তিনি ইংল্যান্ডে যান। কত সালে? 1880 সালে বিএ পাস করার পর তিনি কোথায় চলে যান? হ্যাঁ, ইংল্যান্ডে চলে যান। তিনি 1880 থেকে যে 1884, হ্যাঁ 84 সালের ভিতরে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পদার্থবিজ্ঞান অনার্স সহ সে বিএ বিশ্ববিদ্যালয় থেকে বিএসসি ডিগ্রি অর্জন করেন। ইনি আবার 1885 সালে মাতৃভূমিতে ফিরে এসে প্রেসিডেন্সি কলেজে পদার্থ বিষয়ে তিনি কি করেন? অধ্যাপনা শুরু করেন। তিনি দেখো 1880 থেকে 1884 সালের ভিতরে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে পদার্থবিজ্ঞানে অনার্স সহ বিএ পাস করে, হ্যাঁ তিনি বিএসসি ডিগ্রি অর্জন করেন। তিনি কি করেন? বিএসসি ডিগ্রি অর্জন করেন এবং 1885 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে পদার্থবিজ্ঞান বিষয়ে অধ্যাপনা শুরু করেন। সেই যুগে তার কলেজের গবেষণা তেমন কোনো সুযোগ ছিল না। তারপর তিনি গবেষণা কাজ চালিয়ে যান। দেখেন তৎকালে তিনি যখন গবেষণা শুরু করতেছিলেন তখন কিন্তু তার ওইখানে এত গবেষণা করার মতো তার কোনো পরিবেশ ছিল না। তিনি কিন্তু বসে থাকেনি, তিনি তারপরও কিন্তু তার গবেষণা কাজ কিন্তু কি করছেন? চালিয়ে গেছেন। এরপরে বৈদ্যুতিক তাছাড়া কিভাবে এই দূরে রেডিও সংকেত পাঠানো যায় তিনি এই বিষয়ে অনেক গবেষণা করছেন। 1895 সালে তিনি প্রথমবারের মতো বেতার দূরবর্তী স্থানে রেডিও সংকেত পাঠিয়ে দেখান। মাইক্রোওয়েভ গবেষণা ক্ষেত্রে তার বড় অবদান আছে। তিনি প্রথম বিদ্যুৎ চৌম্বকীয় তরঙ্গ দৈর্ঘ্যকে মিলিমিটার পর্যায়ে নামিয়ে আনতে সক্ষম হন। আচার্য জগদীশচন্দ্র বসু রেডিও সংকেতকে শনাক্ত করার জন্য অর্ধপরি জনসন ব্যবহার করে এই আবিষ্কার প্যাটার্ন করে বাণিজ্য সুবিধা নেওয়ার করতে তিনি সেটি সবার জন্য কি করতেন? উন্মুক্ত করতেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি এই তো জগদীশচন্দ্র বসু এই উপমহাদেশের মধ্যে তিনি একমাত্র ব্যক্তি যিনি উপমহাদেশে একমাত্র স্বীকৃতি প্রাপ্ত একজন পদার্থবিজ্ঞানী। তিনি জীববিজ্ঞান এবং পদার্থবিজ্ঞানী। তিনি দেখা গেছে তিনি অত্যন্ত দক্ষ এবং বিচক্ষণতার নিরোধক প্রচেষ্টার মাধ্যমে এই যে আজকে যে বিভিন্ন বিজ্ঞানের ক্ষেত্রে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমাদের আধুনিক পদার্থবিজ্ঞানকে যথেষ্ট অবদান অনস্বীকার্য। তাহলে আমরা দেখতে পাচ্ছি কি তিনি 1917 সালে দেখতে পাচ্ছি কি উনি 1917 সালে যে 1917 সালে হ্যাঁ তিনি কি করলেন? উদ্ভিদ সৌরতত্ত্ব নিয়ে গবেষণা করার জন্য কলকাতা বসু বিজ্ঞান মন্ত্রী প্রতিষ্ঠা করেন। জগদীশচন্দ্র বাংলা একা রচনা বলে ব্যক্ত নামে একটি গ্রন্থ সম্মিলিত আছে। গ্রন্থটা হচ্ছে কি রেসপন্স ইন দ্য লিভিং অ্যান্ড নট লাইভিং। তাহলে এইটা একটা ব্যক্ত তিনি একটি গ্রন্থ প্রস্তুত করেছিলেন। এটা হচ্ছে কি রেসপন্স in the living and non-living. non-living এই গ্রন্থটি তিনি কি করছিলেন? আবিষ্কার করছিলেন। এই 1937 সালে 23 নম্বর জগদীশচন্দ্র বসু মৃত্যুবরণ করেন। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এই যে আজকে আমরা অল্প সময়ের মধ্যে আধুনিক পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে জীবন বাঁচাতে পদার্থবিজ্ঞানের ক্ষেত্রে আমরা যে বিভিন্ন জগদীশচন্দ্র বসুর আমাদের বাংলাদেশের কী অবদান ছিল বা পদার্থবিজ্ঞানের কী অবদান, এছাড়া মানব শরীর যে বিভিন্ন ধরনের যন্ত্রপাতি আবিষ্কার করছে তার ব্যবহার আমরা পরবর্তী ক্লাসে দেখব। তাহলে তোমরা আশা করি এই জিনিসটা তোমরা একটু মনোযোগ সহকারে দেখবা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা দেখতে পাচ্ছ তোমাদের অ্যাসাইনমেন্ট তোমাদের যে দেওয়া আছে, অ্যাসাইনমেন্ট একটু কথা বলি। অ্যাসাইনমেন্ট যে দেওয়া আছে তোমরা প্রত্যেকটা কিন্তু অ্যাসাইনমেন্ট অবশ্যই বিদ্যালয়ে জমা দিতে হবে। কোনো অবস্থায় তোমরা এটা বিশেষ করে নবম শ্রেণীর জন্য তোমরা কোনো অবস্থায় অবহেলা করবে না। আর সবাই ভালো মনোযোগে লেখাপড়া করবে, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ধন্যবাদ সবাইকে।